হ্যালো ভিউয়ার্স, গ্রামার টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখতেই পারছো যে আজও তোমাদের সামনে আমি হাজির হয়েছি কমপ্লিটিং সেন্টেন্সের তৃতীয় অংশ নিয়ে, অর্থাৎ পার্ট 3 নিয়ে। পার্ট 3তে আজ আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের এই রুলসটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায়শই একটি প্রশ্ন পরীক্ষায় আসে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রুলস 8 ইফ দিয়ে, তাই না? তো ইফ একটি গুরুত্বপূর্ণ রুলস, এখান থেকে পরীক্ষায় প্রায়শই একটা করে আসেই। তো পরীক্ষায় যদি যেটা আসবে সেটা যেন আমরা কোনো কর্মে ভুল না করি, সেই জন্য এই রুলসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখো ইফ, তাই না? ইফ মানে যদি। তো ইফ কন্ডিশনাল সেন্টেন্স, তো কন্ডিশনাল প্রধানত 4 প্রকার। তো আমরা জানি 1 নম্বরে হচ্ছে জিরো কন্ডিশনাল, 2 নম্বরে ফার্স্ট কন্ডিশনাল, 3 নম্বর সেকেন্ড কন্ডিশনাল, 4 নম্বর থার্ড কন্ডিশনাল। তো এখানে আমাদের কিছু রুলস আলোচনা করা আছে, গ্রামেটিক্যাল রুলসগুলো যে স্ট্রাকচার ভিত্তিক আলোচনা করা আছে। দেখো জিরো কন্ডিশনাল, তো জিরো কন্ডিশনাল কখন হবে? তো যখন ওই সেন্টেন্সটি চিরন্তন সত্য, অভ্যাসগত অথবা বৈজ্ঞানিক ফলাফল স্বরূপ একটা সেন্টেন্স হবে, তাহলে সেটা আমরা জিরো কন্ডিশনের মধ্যে অ্যাপ্লাই করব। তো এখানে যেহেতু চিরন্তন সত্য, অভ্যাসগত ও বৈজ্ঞানিক ফলাফল সেন্টেন্সগুলো সর্বদাই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে বলা আছে ইফ যদি প্রথম অংশ, ইফের প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশটিও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। এক্ষেত্রে লক্ষ্য করতে হবে আসলে সেন্টেন্সটি কোন প্যাটার্নের। যদি চিরন্তন সত্য, অভ্যাসগত ও বৈজ্ঞানিক ফলাফল হয়, তাহলে এই স্ট্রাকচার ফলো করতে হবে। অথবা আবার বলা আছে যদি সেন্টেন্সটি এই প্রথম অংশ ইম্পারেটিভ হয় এবং মাঝে ইফ থাকে, তাহলে পরের অংশটি আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স করব। ওকে। 2 নম্বরে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস সাবজেক্ট, উইল, ক্যান, মে, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সেকেন্ড কন্ডিশনাল 3 নম্বর আলোচনা করছে। এখানে দেখো সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার সাধারণত দুটা। দেখো আমরা বলছি এখানে ইফ দিয়ে, ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে তো আমরা দ্বিতীয় অংশ যেটা পূরণ করব সাবজেক্ট, উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম, অবজেক্ট। এখানে লক্ষ্য করতে পারছো, এখানে দেখো উইল, ক্যান, মে, তাহলে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, ক্যানের হচ্ছে কুড, মের হচ্ছে মাইট, ভার্বের বেস ফর্মে আছে। অথবা যদি থাকে ইফ সাবজেক্ট ওয়ার ভার্বে অবজেক্ট, তাহলে আমরা এই স্ট্রাকচার ফলো করব সাবজেক্ট, উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে লক্ষণীয় বিষয় আছে, যেমন ইফের প্রথম অংশ বলা আছে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস অবজেক্ট, তাই না? এখানে ওয়ার এই অংশটা অবশ্য আনরিয়েল পাস্ট, এটা যখন আমরা এক্সাম্পল আকারে আলোচনা করব সেক্ষেত্রে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। 4 নম্বরে থার্ড কন্ডিশনাল, ই প্লাস পাস্ট পারফেক্ট, পরের অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। যখন এখানে দেখো সাবজেক্ট উড, কুড, মাইট, এখানে দেখো উড, কুড, মাইট, এখানে উড, কুড, মাইট আছে, এর সঙ্গে একটা কথা যোগ হবে, সেটা হচ্ছে হ্যাভ। তাহলে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। ওকে। আবার থাকতে পারে সাবজেক্ট হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমাদের এখানে স্ট্রাকচার হবে সাবজেক্ট, উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। বুঝতে পারছো? তো আমরা এখন এগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব এক্সাম্পল সহ। ওকে। এখানে 1 নম্বরে দেওয়া আছে দেখো জিরো কন্ডিশনাল, মানে ওই স্ট্রাকচারগুলো এখানেও দেওয়া আছে সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন 1 নম্বর দেখো ইফ ইউ হিট আয়রনস, তাহলে ইফ ইউ হিট আয়রনস, এখানে ইফ বলা আছে যদি তুমি আয়রন কি করো, হিট করো অর্থাৎ গরম করো, তাহলে এখানে দেখো ইট টার্নস ইনটু রেড, তাহলে এটা কিসে পরিণত হবে? এখন দেখো এটা বৈজ্ঞানিক ফলাফল, কিন্তু এখানে একটা ব্যাখ্যা আছে। ইফ যদি ইউ হিট আয়রন, যদি তুমি আয়রনটাকে তাপ দাও, তাহলে ইট টার্নস ইনটু রেড, তাহলে এটা লাল রঙে পরিণত হবে। তুমি দেখতে পারবা, তোমরা লক্ষ্য করবা যে বাসায় অনেক সময় আয়রন যদি গরম দেওয়া হয় মানে আগুনের মধ্যে, দেখবে কিছুক্ষণ পর
লাল বর্ণ ধারণ করে, এটা বৈজ্ঞানিক ফলাফল আছে, তাহলে এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম। আবার 2 নম্বর এক্সাম্পল দেখো, আস্ক মি, আমাকে প্রশ্ন করো, ইফ, আমাকে জিজ্ঞাসা করো, ইফ ইউ ওয়ান্ট টু নো, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে, অন্যভাবে করা যেতে পারে, আমরা অন্য এক্সাম্পল দ্বারা করাতে পারবো। তো ইফ আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করো বা আমার প্রশ্ন করো, ইফ ইউ ওয়ান্ট টু নো ইট, যদি তুমি এটা জানতে চাও, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো, যদি এই সেন্টেন্সগুলো সাধারণত বৈজ্ঞানিক ফলাফল স্বরূপ হয়, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সেই করব। ওকে, এখন আমরা 2 নাম্বার ইয়াটা 2 নাম্বার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো এখানে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার আমি দিয়ে দিয়েছি, প্রথমে ইফ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে সাবজেক্ট, উইল, ক্যান, মে, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচার ফলো করবো আমরা। ওকে, এখন দেখো 1 নম্বরে, ইফ হি ফিনিশেস দ্য ওয়ার্ক ইন টাইম, তাহলে এখানে কোন টেন্সে আছে দেখো, দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমরা এই অংশটা কী করব, ফিউচার ইনডিফিনিট টেন্স করব, অথবা এখানে সাবজেক্ট, তারপর উইল, ক্যান অথবা মে, ভার্বের V1 প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার ফলো করব। তাহলে ইফ হি ফিনিশেস দ্য ওয়ার্ক ইন টাইম, যদি সে সময় মতো কাজটি শেষ করে, তাহলে কী হবে, হি উইল রিওয়ার্ড, তাহলে সে কী পাবে, পুরস্কার পাবে। তাহলে যদি সে সময় মতো কাজটি শেষ করে, তাহলে সে কী পাবে, পুরস্কার পাবে। এই যে হি উইল রিওয়ার্ড, সে পুরস্কার পাবে, তাহলে এটা কোন টেন্সে করা হয়েছে, এই স্ট্রাকচার ফলো করে করানো হয়েছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট নিলাম, তাহলে উইল নিলাম, তিনটার মধ্যে একটা, তারপরে ভার্বের বেস ফর্ম, অবজেক্ট দিলাম না, এখানে লাগা প্রয়োজন নেই, দিলাম না। 2 নম্বর এক্সাম্পল দেখো, ইফ ইউ স্টাডি রেগুলারলি, তাহলে কোন টেন্সে দেখো তো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ইফ ইউ স্টাডি রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো, তাহলে অবশ্যই নিয়মিত পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, ভালো কিছু করবে, হ্যাঁ, এরকম কথা একটা হতে পারে। তাহলে এখানে দেখো উদাহরণ আমরা দিয়ে দিছি। তাহলে ইফ ইউ স্টাডি রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়াশোনা করো, ইউ উইল মেক আ গুড রেজাল্ট, তাহলে তুমি ভালো রেজাল্ট করবে। তাহলে শর্ত দেওয়া আছে, তুমি ভালো রেজাল্ট করবে, কীরকম শর্ত, যদি নিয়মিত পড়াশোনা করো। এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওকে, তো আমরা নেক্সট রুলে যাই। 3 নম্বরে সেকেন্ড কন্ডিশনাল। তো সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে একটি স্ট্রাকচার ফলো করতে হবে, সেটা বলা আছে ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট। তাহলে বলা আছে ই প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ সাবজেক্ট, উড, কুড, মাইট, এই তিনটার যে কোনো একটা, সাধারণত আমরা উড ধরেই বেশি করব। তারপর ভার্বের কি বেস ফর্ম প্লাস অবজেক্ট। আবার বলা আছে যে ইফ শি ওয়ার অবজেক্ট থাকে, তাহলে কী করবো আমরা, সাবজেক্ট, উড, কুড, মাইট, V1 অবজেক্ট। যেমন দেখো ওই স্ট্রাকচারটাই আমি এখানে দিয়েছি, ফার্স্ট কন্ডিশনাল যে স্ট্রাকচার ছিল, যে ইফ হি ফিনিশড, এবার দেওয়া আছে পাস্ট টেন্সে, দ্য ওয়ার্ক ইন টাইম, যদি সে সময় মতো বা সময়ের মধ্যে কাজটি শেষ করতো, তাহলে হি উড রিওয়ার্ড, তাহলে সে কী পেত, তো সে পুরস্কার পেত। রিওয়ার্ড মানে পুরস্কার দেওয়া বা পুরস্কার পাওয়া। তাহলে যদি সে কী হতো বলো দেখি, এখানে যদি সে সময়ের মধ্যে কাজটি শেষ করতো, তাহলে সে পুরস্কৃত হতো বা পুরস্কার পেত। তাহলে এখানে কি দেওয়া আছে, উড দেওয়া আছে, তাই না, আর ভার্বের বেস ফর্ম দেওয়া আছে। আবার 2 নম্বর স্ট্রাকচার দেওয়া আছে, ইফ ইউ স্টাডিড রেগুলারলি, যদি সে নিয়মিত পড়াশোনা করতো, এই পাস্ট ফর্মে করা আছে না, হ্যাঁ, তাহলে অবশ্যই যদি প্রথম অংশ পাস্ট টেন্স হয়, তাহলে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার ফলো করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট নিতে হবে। তাহলে বলা আছে ইফ ইউ স্টাডিড রেগুলারলি, যদি তুমি নিয়মিত পড়াশোনা করতে, তাহলে ইউ উড মেক আ গুড রেজাল্ট, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে। তাহলে ইউ উড মেক আ গুড রেজাল্ট, তাহলে তুমি ভালো রেজাল্ট করতে। ওকে, বুঝতে পারছো? তাহলে এইভাবে স্ট্রাকচার ফলো করে লিখতে হবে তোমাদের। ওকে ওকে, তো আমরা নেক্সট রুলসে যাই। নেক্সট রুলস হচ্ছে, এখানে বলা আছে থার্ড কন্ডিশনাল। তোমরা অবশ্যই জানো থার্ড কন্ডিশনাল লাস্ট রুল কন্ডিশনালের ক্ষেত্রে। থার্ড কন্ডিশনালটা কি বলা আছে, ইফের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে, যদি ইফের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশে কী যোগ করতে হবে, সাবজেক্ট, উড, কুড, মাইট, তারপরে হ্যাভ করতে হবে এখানে, তা আর যেহেতু আমরা জানি হ্যাবের পর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, তাই এখানেও পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, তারপর অবজেক্ট। আবার বলা আছে হ্যাড প্লাস সাবজেক্ট
প্লাস V3 প্লাস অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রেও আমরা এই স্ট্রাকচার ফলো করব, সাবজেক্ট উড কুড মাইট হ্যাভ V3 অবজেক্ট, তাই না? 1 নম্বর দেখো, ইফ হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম, ওই এক্সাম্পলটা এখানেও অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো, যদি সে সময়ের মধ্যে কাজটি শেষ করতো তাহলে হি উড হ্যাভ রিওয়ার্ডেড, তাহলে এখানে হ্যাভ দেওয়া আছে, সাবজেক্ট, তারপরে উড, তারপরে হ্যাভ, তারপর হচ্ছে V3, রিওয়ার্ডের ভিতরে রিওয়ার্ডেড। যদি সে সময়ের মধ্যে কাজটি শেষ করতে পারতো তাহলে তাকে কী দেওয়া হতো? পুরস্কার দেওয়া হতো, এইভাবে দেওয়া আছে। 2 নম্বর দেখো, আমরা এই স্ট্রাকচার ফলো করে লিখেছি, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে দেখো, হ্যাড আই বিন আ চাইল্ড, যদি আমি কি হতাম? শিশু হতাম, তা আই উড হ্যাভ বিন হ্যাপি, তাহলে আমি সুখী হতে পারতাম। তাহলে ওর এখানে বলা আছে মানে চাইল্ডহুডের কথা স্মরণ করা হয়েছে, যে শৈশবের সময়ের কথা স্মরণ করা হয়েছে। যদি আমি আবার শিশু হতাম তাহলে কি আমার লাইফটা আবার সুখী হতো, তাই না? এইভাবে একটা এক্সাম্পল দাঁড় করানো হয়েছে, অনেকভাবে দাঁড়ানো করা যেতে পারে। হ্যাঁ, তো তোমরা জানো যে ইফের অল্টারনেটিভ হচ্ছে আনলেস। আনলেসের ক্ষেত্রেও আমরা এই একই ফর্মুলা স্ট্রাকচারগুলো ফলো করে লিখবো, তাই না? এই ফর্মুলাগুলো বা এই স্ট্রাকচারগুলো ফলো করে আনলেসের ক্ষেত্রেও আমরা লিখবো। তবে এখানে একটু মাথায় রাখতে হবে, আনলেস হচ্ছে যেহেতু ইফের নেগেটিভ, তাহলে অবশ্যই কি আনলেস যুক্ত প্রথম ক্লোজটি কখনো নেগেটিভ হবে না, পরের অংশ নেগেটিভ হতে পারে, সেন্টেন্সের উপর ডিপেন্ড করে করবে। তাহলে এখানে দেখো, আনলেস হি কেম, তাহলে হি আছে, কেম আছে, ফার্স্ট ফর্মে আছে, তাহলে ফার্স্ট কন্ডিশনালে করবো, অর্থাৎ 3 নম্বর নিয়মটি সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আনলেস হি কেম, যদি সে না আসতো, তাহলে আনলেস মানে যদি না, তাহলে যদি সে না আসতো, আই উড নট গো, তাহলে আমি যেতাম না। তাহলে যদি সে না আসতো তাহলে আমি যেতাম না, এইভাবে করতে হবে। আবার আনলেস বলা আছে, আনলেস উই প্লেড ওয়েল, যদি আমরা ভালো না খেলতাম, তাহলে আনলেস মানে যদি না, তাহলে যদি আমরা ভালো না খেলতাম তাহলে আমরা ম্যাচটি জিততাম। তাহলে উই উড লস দ্য কি আছে দেখো ম্যাচ, তাহলে ম্যাচটি আমরা হারাতাম। অথবা উই উড নট কি উইন দ্য ম্যাচ, সেটা করতে পারতাম, নেগেটিভ করে করতে পারতাম। এটা স্ট্রাকচার ফলো করে মিনিংয়ের উপর ডিপেন্ড করেই করতে হবে। ওকে, আমরা একেবারে ক্লাসে শেষে এসেছি। তোমরা জানো যে এই ইফের কন্ডিশনাল রুলসগুলো, ইফ দিয়ে নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। এটা এখান থেকে পরীক্ষায় প্রায়শই আসে, তোমরা দেখবা যে এখান থেকে পরীক্ষা আসতেছে। যাতে তোমরা কখনোই এটা ভুল না হয় সেই জন্য এই স্ট্রাকচারগুলো অবশ্যই ফলো করবে। আর এগুলো তোমরা বাসায় নোট খাতা লিখে রাখবে, ভিডিওগুলো দেখে দেখে পোস্ট করে করে নোট খাতা লিখবে এবং সেখান থেকে বারবার পড়ে পড়ে অবশ্যই ক্যাপচার করবা, এগুলো রপ্ত করবা। এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে। তো আজকে আর নয়, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আবার নেক্সট এপিসোডে তোমাদের সঙ্গে দেখা হবে। ওকে।